ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। যে ড্রামার মধ্যে আমাদের হ্যান্ডসাম হিরো পুনর্জন্ম পায়, আর সে আমাদের গল্পের নায়িকাকে তার বিয়ের অনুষ্ঠান থেকেই তুলে নিয়ে যায়। তারপর সে আস্তে আস্তে কিভাবে আমাদের গল্পের নায়িকার মনে জায়গা তৈরি করবে, এটাই আমরা এই ড্রামার মধ্যে দেখব। এই পুনর্জন্মের ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা জিয়াকে দেখানো হয়, যার আজকে ওয়েডিং সেরেমনি ছিল। জিয়ার বাবা তার হাত ফুয়ের হাতে রাখে আর বলে, তুমি আমার মেয়ের সবসময় খেয়াল রেখো। ফু বলে, আপনি একেবারেই চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের অনেক ভালো যত্ন করব, আর আমি সব সময় তাকে প্রোটেক্ট করব। এ কথা বলে সে যখন জিয়াকে আংটি পরাতে যাবে, তখনই সেই জায়গায় আমাদের গল্পের হিরোর এন্ট্রি হয়। জো সেখানে আসার পরই বিয়ের সেরেমনিকে একেবারে ক্রাশ করে ফেলে। ফু সেখানে জোকে জিজ্ঞেস করে, তুমি কে, আর তুমি এখানে কেন এসেছো? জো বলে, আমি জিয়াকে চাই। এ কথা শোনার পর তো ফু অনেক বেশি রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। জো তো ফুকে হারিয়ে দেয় এবং তারপর সে জিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জিয়া তো রেগে যায়, তাকে চড় মারে আর বলে, আমাকে ছাড়ো, আমি তোমাকে চিনি না, তুমি কে, তুমি কেন আমার বিয়ে নষ্ট করছো? এখানে আমরা আগের কিছু ঘটনা দেখতে পাই। মিস্টার জো স্টেজও বানাচ্ছিল, তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে, আর সে মিস্টার জোকে বলছিল জিয়া ম্যাডাম আর জীবিত নেই। মিস্টার জো তো অনেক বেশি অবাক হয়ে যায় এবং তার হাতের মধ্যে সুই ফুটে যায়। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, এই সব কিছু কিভাবে হয়েছে? অ্যাসিস্ট্যান্ট বলে, জিয়া ম্যাডামের বিয়ে হয়েছিল, কিন্তু তার হাজব্যান্ড একেবারেই ভালো ছিল না, আর সে জিয়া ম্যাডামের একেবারেই কেয়ার করতো না। আর সে যখন গর্ভধারণ করে, তখন তার হাজব্যান্ডের অবহেলা তাকে আরো বেশি মেন্টালি কষ্ট দিচ্ছিল, তাই তার প্রেগনেন্সিও একেবারে স্মুথ চলছিল না। আর ডেলিভারির সময় সে মরা বাচ্চা জন্ম দিয়েছে এবং নিজেও মারা গেছে। তারপর মিস্টার জো জিয়ার লাশ ধরে বসেছিল আর অনেক কান্না করছিল। আর সে জিয়াকে বলছিল, আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে, আমার একেবারেই উচিত হয়নি তোমাকে সে লোকটাকে বিয়ে করতে দেওয়া। এর কথা বলে সে নিজেকে শুট করে ফেলে এবং সেও তার সাথে মারা যায়। এর মানে মিস্টার জো পুনর্জন্ম পেয়েছে এবং তার বিয়ে এখন ক্রাশ করছে। বর্তমানে সে জিয়াকে কোলে তুলে নেয় আর ভাবছিল, আমি আমার আগের জীবনের মতো ভুল আর কখনোই করব না, তাই আমার যাই করতে হোক না কেন। তারপর সে জোর করে জিয়াকে তার কোলে উঠিয়ে নেয় এবং জোর করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। জিয়া তো একেবারেই তার সাথে যেতে চাচ্ছিল না, কিন্তু সে তাকে জোর করে তার গাড়িতে বসায় এবং নিয়ে যাচ্ছিল। কিন্তু মিস্টার ফু তার গাড়ির সামনে এসে দাঁড়ায়, আর সে মিস্টার জোকে বলছিল, আমার চিফকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকে ছাড়বো না। মিস্টার জো বলে, সে যদি না সরে তাকে গাড়ি দিয়ে পিষে ফেলো। এ কথা শোনার পর তো জিয়া একেবারে অজ্ঞানী হয়ে যায়, আর মিস্টার ফু তো ভয় পেয়ে সরে যায়। আর মিস্টার জোয়ের সব লোকেরা এসে তাকে ধরে নিয়ে চলে যায়। তারপর জিয়ার যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় সে তো মিস্টার জোয়ের বাড়িতে। তার জ্ঞান ফিরলে মিস্টার জো তাকে জড়িয়ে ধরে, কিন্তু সে তো তাকে বাইট করে দেয়। আর সে এত জোরে তাকে বাইট করে, সেখান থেকে তার রক্ত পড়ছিল। কিন্তু সে তারপরেও জিয়াকে কোনো কিছুই বলে না। জিয়া তো বলতে শুরু করে, আমার তোমাকে কোনো ডেভিল মনে হচ্ছে, তাই প্লিজ তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আর সে মিস্টার জোকে মারতে শুরু করে। মিস্টার জো তাকে শান্ত করে, আর সে জিয়াকে বলে, আমি কোনো ডেভিল না, আমি তোমার ভালো চাই, তাই তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। জিয়ার তখন ফুয়ের কথা মনে পড়ে, আর সে তাকে জিজ্ঞেস করে, তুমি ফুয়ের সাথে কি করেছো? মিস্টার জো স্মাইল করে আর বলে, তুমি যদি চাও সে কম কষ্ট পাক, তুমি আমার সাথে ভালোভাবে থাকো। মিস্টার জো তার সামনে আসা চুলগুলোকে সরায় আর বলে, তোমার অনেক ফিভার, তোমার ওষুধ খেতে হবে। জিয়া রেগে যায় আর বলে, আমার জ্বর, অসুখ, ওষুধ এবং আমার মৃত্যু কোনো কিছুই তোমার কোনো ম্যাটার না, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। মিস্টার জো তাকে কোনো কিছুই বলে না, সে চলে যায়। মিস্টার জো বাইরে আসলে তাকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার নেকের আঘাত তো অনেক বেশি গুরুতর, এর চিকিৎসা করতে হবে। কিন্তু মিস্টার জো বলে, না, এটা কিছুই হবে না, এটা ছোট একটা আঘাত, তাছাড়া আমি তো একজন ডাক্তার হয়েই গেছি, তাই আমার ওষুধের কোনো প্রয়োজন নেই। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডামের জন্য আপনি এত বেশি ওষুধ সম্পর্কে পড়েছেন, আপনি তো একজন চাইনিজ ডাক্তার হয়েই গেছেন। তারপরে সিনে মিস্টার জো সেখানে বসে একটা ওষুধ বানাচ্ছিল। সিয়া এসে সে রুমের বাইরে নক করতেই চাচ্ছিল, কিন্তু সে ভাবে এটা ভুল হবে, তাই সে নক না করে চলে যেতে নিচ্ছিল। কিন্তু মিস্টার জো কোনো রকম ভাবে বুঝে ফেলে আর দরজা খুলে ফেলে। আর সে মিস্টার জোর কাছে চলে আসে আর বলে, মনে হচ্ছে তোমার মধ্যে অনেক সাহস চলে এসেছে, তুমি নিজে থেকে আমাকে খুঁজে বের করছো, আমার তো এটা বেশ ভালো লেগেছে। কিন্তু জিয়া তাকে বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমি এখন অন্য কারো ওয়াইফ, তুমি আমাকে এরকম ভাবে কিডন্যাপ করে রাখতে পারো না, আর তোমার খুশি বেশি দিন টিকবে না, ফু আসবে আমাকে নিয়ে যাবে। মিস্টার জো বলে, কিন্তু তুমি তার কাছে যেতে পারবে না।
মিস্টার জো তাকে একটা জ্যাকেট দেয় আর বলে, তুমি বাড়িতে এরকমভাবে ঘোরাফেরা করবে না, নিজেকে ঢেকে রাখার চেষ্টা করো, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। জিয়া বলে, আমাদের কোনো ফিউচার হবে না, তাই আমার সাথে তোমার এত নরম হতে হবে না। তাছাড়া আমি তোমার আসল রং অনেক আগেই দেখে ফেলেছি, আর আমি তো ফুয়ের ওয়াইফ, আর আমি তাকে ভালোবাসি। কিন্তু মিস্টার জো তার কাছে চলে আসে আর বলে, আমি তোমাকে তার কাছে ফিরে যেতে দিব না, সে তোমাকে মেরে ফেলবে। তুমি কেন আমার কথা বুঝতে চাচ্ছ না? ফ্ল্যাশব্যাকে আমাদের আগের জন্মে সিন দেখানো হয়, যেখানে সে হসপিটালে ভর্তি ছিল, তার কাছে তার হাজবেন্ড ফু আসে। আর সে জিয়াকে বলছিল, ডাক্তার বলেছে তুমি আর ঠিক হতে পারবে না, আর আমিও ডাক্তারকে বলে দিয়েছি আমি তোমার চিকিৎসা করাতে পারবো না, আমার টাকা নষ্ট করতে পারবো না। আর তাকে হসপিটালে রেখে চলে যায়। জিয়ার তো আগের জন্মের কোনো কিছুই মনে ছিল না, তাই সে মিস্টার জোকে বলে, সে না, তুমি আমাকে মেরে ফেলবে। মিস্টার জো তার গালে আদর করার চেষ্টা করে, কিন্তু সে তো তার হাতের মধ্যে কামড় বসিয়ে দেয়। কিন্তু তারপরেও মিস্টার জো তাকে কোনো কিছু বলে না, ভালোবেসে তাকে বলে, আমি তোমাকে সুযোগই দিব না আমাকে ছেড়ে যাওয়ার। তুমি যদি এই বন্দি জায়গা থেকে বের হতে চাও, তোমার কাছে একটা উপায় আছে, আমাকে বিয়ে করা। সিয়া তো একেবারে শকড আর ভাবছিল তার হাত থেকে রক্ত পড়ছে, তারপরেও সে আমাকে কোনো কিছু বলছে না। তারপরে সিনে আমরা মিস্টার জোকে বাথটাবে দেখতে পাই, সে তো সেখানে বসেছিল, আর জিয়া তার হাতে যে আঘাত দিয়েছে সে আঘাতের মধ্যে কিস করছিল। মানে সে জিয়াকে এতটা ভালোবাসতো, তার দেওয়া আঘাতও তার কাছে ভালো লাগছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে এবং তাকে বলছিল, প্রেস কনফারেন্সের জন্য আপনাকে ডাকা হচ্ছে। তারপর আমাদের প্রেস কনফারেন্সের সিন দেখানো হয়, সেখানে অনেকগুলো মানুষ অনেক ধরনের প্রশ্ন করছিল। মিস্টার জো উত্তরে বলে, আমি কারো ফিয়ন্সেকে চুরি করিনি, সে আমারই ফিয়ন্সে ছিল। একজন সাংবাদিক বলে, যদি এরকমই ব্যাপার থাকে তাহলে আপনাদের বিয়ের ডেট আমাদেরকে জানান। মিস্টার জো বলে, আর মাত্র 5 দিন পরেই আমাদের বিয়ে, সেদিন আমি সবাইকে সাক্ষী রেখে জিয়াকে বিয়ে করব। টিভিতে এই সব কিছু পাবলিশড হচ্ছিল, জিয়াও টিভিতে সবকিছুই দেখছিল। আর এই বিয়ের খবর শুনে সে তো অনেক বেশি রেগে যায় এবং আশেপাশে সবকিছুই ভাঙতে শুরু করে, আর অনেক দামি একটা বাসও সে ভেঙে ফেলে। অ্যাসিস্ট্যান্ট জিয়াকে বলছিল, ম্যাডাম আপনি একেবারেই রাগ দেখাবেন না, এটা আপনার শরীরের জন্য একেবারেই ভালো না। জিয়া তো বসে পড়ে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি আমাকে বলুন আপনি কি ভাঙতে চান, আমি নিয়ে আসছি। জিয়া বলে, আমি কোনো কিছু ভাঙতে চাই না, আমি শুধুমাত্র একটা ফোন কল করতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার পাশেই তো ফোন আছে, আপনার যাকে কল করতে ইচ্ছে হয় কল করুন। জিয়া তো একেবারে শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে, সে আমাকে এত মুক্ত রেখে কিভাবে গেছে। তার কি ভয় লাগেনি আমি চাইলে এই জায়গা থেকে পালিয়েও যেতে পারি? তারপর জিয়া তার ভাই ইউকে কল করে। এখানে আমরা জানতে পারি তার ভাইও পুনর্জন্ম পেয়েছিল, আর আগের জন্মের সব ঘটনা সে নিজের চোখে দেখেছিল। অন্যদিকে জিয়া লুকিয়ে লুকিয়ে সে জেলের কাছে চলে এসেছিল, যে জেলের মধ্যে ফুকে আটক করে রাখা হয়েছিল। জিয়া এসে গার্ডকে বলে, আমি ফুয়ের সাথে দেখা করতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু আধা ঘন্টা আগেই তো সে পালিয়ে গেছে। জিয়া বলে, তুমি কি মনে করেছো তুমি এত সহজে আমাকে বোকা বানাতে পারবে? আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলছো। গার্ড বলে, আমি সত্যি কথাই বলছি। কিন্তু জিয়া কোনো কথাই শোনে না আর ভেতরে চলে যায়। গার্ড কল করে মিস্টার জোকে সবকিছু বলে। মিস্টার জো বলে, কোনো ব্যাপার না, সে ভেতরে যেতে চাইলে যেতে দাও। অন্যদিকে আমরা ফুকে দেখতে পাই যে কিনা পালিয়ে গিয়েছিল, কিন্তু তার অবস্থা বেশি একটা ভালো ছিল না। আর সে যখন একটা জায়গায় এসে বসেছিল, তখনই মিস্টার জো সেখানে চলে আসে এবং তাকে দেখে হাসতে শুরু করে। ফু তখন রেগে বলে, আমি তোমাকে মেরে ফেলবো। তখনই মিস্টার জোয়ের মনে পড়ে আগের জন্মে কিভাবে সে জিয়াকে টর্চার করেছিল, আর সে জিয়াকে একেবারে পশুর মতো ট্রিট করত। এই কারণে মিস্টার জো তো আরো বেশি রেগে যায় এবং তাকে পানিতেই চুবাতে শুরু করে। আর সে জোকে ওয়ার্নিং দেয়, তোমার এই খারাপ মুখ দিয়ে জিয়ার নামও নিবে না, আর জিয়া তোমার না, আমার ফিয়ন্সে। আর তুমি যে জিয়াকে তোমার ওয়াইফ বলে ডাকছো, তোমাদের বিয়ে কিন্তু এখনো হয়নি। আর ভুলে যেও না, তোমাদের বিয়ের সার্টিফিকেটও তো বানানো হয়নি। মিস্টার জো তারপর তার হাত পরিষ্কার করে আর বলে, প্রথমে আমি ভেবেছিলাম আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু এখন আমি এরকম কোনো কিছুই করব না, কারণ তুমি যদি মরে যাও আমার এবং জিয়ার বিয়ে তো পোস্টপন্ড হয়ে যাবে। আর সে ফুকে পালিয়ে যেতে বলে, ফুও তখন ভয় পেয়ে যায় এবং পালিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে গাড়িতে ছিল। তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কেন তাকে ছেড়ে দিলেন? মিস্টার জো বলে, তুমি তাকে পিষে দাও। তখন তো গাড়ি তার কাছে যাচ্ছিল, তখন তো সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। মিস্টার জো তখন তার সার্ভেন্টকে থামায় এবং বলে, তাকে এখান থেকে উঠিয়ে অ্যাব্রোডে পাঠিয়ে দাও। আমি চাই তার উপর সবসময় কেউ না কেউ নজর রাখুক, যাতে সে উল্টাপাল্টা কোনো কিছুই করতে না পারে। মিস্টার জো ফুকে দেখছিল আর ভাবছিল, আমি তোমাকে এত বেশি ঘৃণা করি, আমার তোমাকে তিলে তিলে মারতে ইচ্ছা করে। অন্যদিকে জিয়া খুশি ছিল আর ভাবছিল, ফুতো জেলে ছিল না, এর মানে সে ঠিক মতোই পালিয়ে গেছে। তখনই সেখানে মিস্টার জো চলে আসে আর বলে, তুমি কেন এখনো খাবার খাওনি? জিয়া তাকে কিছু বলতেই যাবে, তখনই মিস্টার জোর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছিল, তাই সে কোনো খাবার খায়নি।
অ্যাসিস্ট্যান্টের এই কথা শুনে তো জিয়াও একেবারে হতবাক হয়ে যায়। অন্যদিকে মিস্টার জো তো অনেক খুশি হয় আর বলে, ও আমি তো এই ব্যাপারে জানতামই না। কাল থেকে আমি অফিসে খুব তাড়াতাড়ি যাবো এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবো, যাতে আমি আমার জিএফ এর সাথে ভালো সময় কাটাতে পারি। জিয়া তার হাত সরিয়ে দেয় আর বলে, বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই, আমি এরকম কোনো কিছু বলিনি। আর মনে রাখবে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। মিস্টার জো বলে, স্বামী হিসেবে নয়, বন্ধু হিসেবে আমার সাথে বসে খাবার খেয়ে নাও। জিয়া বলে, কিসের বন্ধু? কোনো বন্ধু কখনোই তোমার মতো হয় না। তুমি আমার পুরো জীবনটাকেই শেষ করে দিয়েছো। তুমি আমার বিয়ে থেকে আমাকে জোর করে তুলে নিয়ে এসেছো, আর তুমি আমার হবু হাজবেন্ডের সাথে যা তা ব্যবহার করেছো। আর তুমি এখন এটা আশা করছো আমি তোমার সাথে বসে খাবার খাবো? এ কথা বলে সে তাকে আস্তে একটা খুশি মারে। মেড এবং অ্যাসিস্ট্যান্ট তো এই সব কিছু দেখে অনেক বেশি স্মাইল করছিল। সিয়া তো অনেক ভালোভাবে মিস্টার জোকে দেখে আর তাকে জিজ্ঞেস করে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? মিস্টার জো বলে, আগে আমাকে ভালোভাবে দেখো। আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় যেখানে মিস্টার জোকে একজন বলছিল, তুমি আমার ওয়ালেট চুরি করেছো। আর সে জোকে যা তা বলে অপমান করছিল। তখনই সেই জায়গায় জিয়া চলে আসে আর তার উপর ওয়াইন ছুঁড়ে মারে আর বলে, কোনো প্রমাণ ছাড়া তুমি তাকে চোর বলে সম্বোধন করতে পারো না। আর সেই লোকটাকে অনেকগুলো কথা শুনিয়ে পাঠিয়ে দিয়েছিল। বর্তমানে জিয়া বলে, আমি তোমাকে কাছ থেকে দেখতে চাই না। তখনই একজন মেয়ের আসে আর বলে, জিয়া ম্যাডামের বাড়ির লোক এসেছে। জিয়া তো অনেক খুশি হয়ে যায় এবং বাইরে যেতে শুরু করে, কিন্তু মিস্টার জো তাকে তুলে ফেলে আর বলে, তুমি কোথাও যেতে পারবে না। জিয়া তার কোনো কথাই শুনছিল না, তাই সে তাকে একটা রুমের মধ্যে গিয়ে লক করে রাখে। আর সে জিয়াকে বলে, তুমি তোমার ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করতে পারো, কিন্তু তার আগে আমি তাদের সাথে কথা বলবো। তোমার বাবার সাথে আমার কথা আছে আমাদের বিয়ের ব্যাপারে। আমাদের কথা শেষ হয়ে গেলে তুমি নিচে আসতে পারো। আর তুমি প্লিজ বেশি রাগ দেখিও না, এটা তোমার শরীরের জন্য ভালো না। আর তার ফরহেডে কিস করে সে চলে যায়। জিয়ার বাবা তো অনেক বেশি রেগেছিল এবং মিস্টার জোকে বলছিল, তোমার এত সাহস, তুমি আমার মেয়েকে আটকে রেখেছ, এখনই আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। মিস্টার জো বলে, আপনি যখন আমার সাথে কম্প্রোমাইজ করবেন তখনই আপনার মেয়ের সাথে আপনি দেখা করতে পারবেন। জিয়ার বাবা জিজ্ঞেস করে, তুমি কোন কম্প্রোমাইজের কথা বলছো? জিয়া, আমার মেয়ে, আমি আমার মেয়ের সাথে দেখা করেই ছাড়বো। তখনই জিয়ার ভাইও সেখানে চলে আসে আর সে বলতে শুরু করে, দুলা ভাই, আমি জানি আমার বোন অনেক বেশি কথা বলে আর তাকে হ্যান্ডেল করাও অনেক বেশি কঠিন, কিন্তু আমার তো এটাও মনে হয় তুমি অনেক বেশি স্ট্রং, তুমি তাকে হ্যান্ডেল করতে পারবে। জিয়ার বাবা তো একেবারে শকড হয়ে যায় এবং জো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে আগে থেকে চিনো? আজকে আমাদের প্রথম দেখা হয়েছে, তারপরেও তুমি আমাকে অনেক ভরসা করছো। ইউ বলে, তোমাকে না বিশ্বাস করলে আমি কি সে শয়তান ফুকে বিশ্বাস করব? সত্যি বলতে গেলে আমার তো সে ফুকে একেবারেই পছন্দ না। জিয়ার বাবা তো রেগে বলতে শুরু করে, আসল শয়তান তো তুই। যে লোকটা তোর বোনকে কিডন্যাপ করেছে, তুই তার সাথে এত ভালোভাবে কথা বলছিস। নিজের মুখ বন্ধ করে আমার পাশে এসে দাঁড়া। তারপর সে চোখে বলে, আমি জানি তোমার সারনেম অনেক বেশি বড়, কিন্তু যাই হোক, তুমি আমার মেয়েকে এরকম ভাবে কয়েদ করে রাখতে পারো না। আমার মেয়ের বিয়ে সেখানেই হবে যেখানে আমি তার বিয়ে করাবো। তার রেপুটেশন খারাপ করার কোনো দরকার নেই। আর সে তো রেগে জোকে অনেক কথা শোনাচ্ছিল, কিন্তু জো বলে, আপনি বসুন, চা খেয়ে তারপর কথা বলেন। সেখানে মেড চলে আসে চা নিয়ে, কিন্তু সে তো অনেক বেশি রাগ দেখাচ্ছিল। আর জিয়ার বাবা রেগে মেগে সবকিছু নিচে ফেলে দেয়। অন্যদিকে জিয়াও তার রুমের মধ্যে ভাঙচুর করছিল, তাই মিস্টার জো তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে, তাকে গিয়ে দেখে আসো। অ্যাসিস্ট্যান্টও তখন তার রুমের মধ্যে চলে যায় দেখতে সে ঠিক আছে কিনা। অ্যাসিস্ট্যান্ট সে রুমের দরজা খোলা মাত্রই জিয়া সে রুম থেকে পালিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে ডাকা ছাড়া কোনো কিছুই করতে পারে না। অন্যদিকে মিস্টার জো জিয়ার বাবাকে বলছিল, আপনি তার রেপুটেশনের কথা কেন বলছেন? সবাই দেখেছে আমি তার বিয়েতে গিয়ে তাকে তুলে নিয়ে এসেছি, রেপুটেশন খারাপ হলে আমার হবে, তাই কেউ জিয়ার রেপুটেশন নিয়ে কথা বলতে পারবে না। তাছাড়া কিছুদিনের মধ্যে আমার এবং জিয়ার বিয়ে হবে, আর এই বিয়ের ফলে সব থেকে বেশি লাভ তো আপনারই হবে, আই মিন আপনার এবং আপনার কোম্পানির। কিন্তু তারপরেও যদি আপনি ফুয়ের সাথে তার বিয়ে দিতে চান, তাহলে আমি ফু কোম্পানিকে একেবারে ব্যাংক্রাফট করে ফেলবো। জো কোম্পানির সাথে তাদের যত প্রজেক্ট এবং কন্ট্রাক্ট আছে সব আমি টার্মিনেটেড করে দিব। তারপর আমি দেখবো আপনি জিয়ার হাত কিভাবে তার হাতে দেন। জিয়ার বাবা রেগে বলে, এর মানে তুমি আমাকে এটা বলছো আমার মেয়ের বিয়ে যদি আমি তোমার সাথে না দিই তুমি এই সব কিছু করবে, আর তুমি আমাদের সবাইকে ব্যাংক্রাফট করে দিবে? সে তো রেগে জোকে বলে, যাই হোক, আমি আমার মেয়েকে বিক্রি করব না। আমার কাছে আমার মেয়ে সব থেকে বেশি দামি। আমার কোম্পানি ডুবে গেলেও আমার কোনো কিছু যায় আসবে না। তাছাড়া এই বিয়েতে আমার মেয়ে কখনোই রাজি হবে না। আর যদি জিয়া এই বিয়েতে রাজি হয়ে যায় তাহলে আমার কোনো সমস্যা নেই। তোমার আর জিয়ার বিয়েতে আমি রাজি। মিস্টার জো ভেবেছিল সবকিছু ঠিকঠাক হলে তারপর সে জিয়ার সাথে কথা বলবে, কিন্তু তার আগে জিয়া সেখানে চলে আসে। মিস্টার জো তাকে দেখে পুরোপুরি শকড। জিয়া এসে তার ফাদারকে বলে, না, আমি তাকে বিয়ে করতে চাই না। জিয়ার ফাদার বলে, আচ্ছা, কোনো ব্যাপার না, তোমার বাবা এখানে আছে, আমি তোমাকে নিয়ে যাব।
মিস্টার চৌধু জিয়ার কাছে চলে আসে আর বলে, তুমি ফুকে বিয়ে করতে পারো না, কারণ সে তোমার জন্য একদমই ভালো না। তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? তুমি যদি ফুকে বিয়ে করো তাহলে তুমি মারা যাবে। জিয়ার বাবা রেগে বলে, তুমি আমার মেয়েকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। মিস্টার জো বলে, হ্যাঁ, আপনার থেকে খারাপ কেউই না। মিস্টার জো বুঝতে পারে তাদের সাথে ভালোভাবে কথা বলে কোনো লাভ হবে না। তাই সে জিয়াকে বলে, আমি আগেরবার তাকে ছেড়ে দিয়েছি, তুমি যদি আবারও ফুয়ের কাছে ফিরে চাও তাহলে এবার আমি তাকে ছাড়বো না। তাই তুমি ভালোভাবে ভেবেচিন্তে নাও তুমি কি করতে চাও। তুমি কি তার মরা লাশ দেখতে চাও? এখানে আগুনে ঘি ঢালার কাজ তো জিয়ার ভাই করে। ইউ তো জিয়াকে বলছিল, আমি তো শুনেছি ফুয়ের হাড্ডি নাকি ভেঙে তারপর তাকে পাঠানো হয়েছে। জিয়া তো এ কথা শুনে অনেক শকড হয় আর ভয় পেয়ে যায়। জিয়ার বাবা জিয়াকে বলে, তোমার ভয় পেতে হবে না, তুমি আমার সাথে চলো। আর সে জিয়াকে নিয়ে যেতে শুরু করে। সো তার গার্ডদেরকে ইশারা করে, তার গার্ডেরা তাদেরকে ধরে ফেলে আর জিয়ার বাবাকে বলের মতো বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ইউ তো আগে বলে, আমাকে ছুঁড়ে ফেলতে হবে না, আমার পা আছে, আমি যেতে পারবো। জিয়ার ভাইও তো তারপর চলে যায় আর জিয়া সেখানেই থেকে যায়। জিয়া তারপর রেগে চোখে দেখছিল আর ভাবছিল, সে এত সহজে আমাকে যেতে দিবে না। এখান থেকে বের হতে হলে আমার মরতে হবে। জিয়া তারপর চোখে বলে, তুমি কি আমাকে এখান থেকে যেতে দিবে না? আর আমি যদি তোমাকে বিয়ে করতে রাজি না হই, তুমি কি সত্যি আমার পরিবারকে দেউলিয়া করে ফেলবে? মিস্টার জো তাকে হ্যাঁ বলে। জিয়া তখন হঠাৎ করেই তাকে কিস করে বসে, যেটা মিস্টার জো তো আশা করেনি। মিস্টার জো তো একেবারে শকডে ছিল। তারপর জিয়া তাকে বলে, আমি বিয়ের জন্য রাজি, এবার কি আমি আমার পরিবারের কাছে যেতে পারি? মিস্টার জো বলে, হ্যাঁ, এবার আমি তোমাকে নিয়ে যাব দেখা করাতে। কিছুক্ষণের মধ্যে চাইনিজ মেডিসিন নিয়ে মেড চলে আসে, কিন্তু জিয়া বলে, এগুলো আমি পরে খাবো, এখন আমি একটু রেস্ট করব। মিস্টার জো বলে, আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট করো। জিয়া ভাবছিল, আমার বাবা অনেক কষ্ট করে এই বিজনেসটাকে দাঁড় করিয়েছে, আমি চাই না আমার একটা ভুলের কারণে তার বিজনেস পুরো নষ্ট হয়ে যাক। আমি আমার বাবার বিজনেসও বাঁচাবো এবং আমার বিজনেসও। অন্যদিকে মিস্টার যত সেই কিসের কথাই ভাবছিল, তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, আমার মনে হয় এই সব কিছু ম্যাডামের কোনো প্ল্যান। কিন্তু সে নোটিস করে তার বস তো কোনো কিছুই শুনছিল না, তাই সে আবারও তাকে ডাকে আর বলে, মিস্টার জো তার জ্ঞানে ফিরে আর সে বলে, সে যা করতে চায় করুক, আমি পরে সব কিছু দেখে নিব। আমারও সে সেই কিসের কথাই ভাবতে শুরু করে। অন্যদিকে আমরা ফুকে হসপিটালে দেখতে পাই, তার কাছে তার মা এসেছিল। সে তার মাকে বলছিল এসব কিছু জিয়ার কারণে হয়েছে। আর এখন তো সে আর ক্লিনও নেই, কি জানি কতবার জোতাকে ইউজ করে ফেলেছে। মিস্টার ফুকে তার মা বলে, যদি এরকমই ব্যাপার থাকে তুমি আর জিয়াকে চোখ খুলেও দেখবে না। আমরা বড়লোক পরিবারের মানুষ, আমরা এরকম লোকদের উপর একেবারে মনোযোগ দেই না। ফু বলে, আমি এরকম নষ্ট মেয়েকে আমার জীবনে আনার কথা ভাবতেও পারবো না। ফুকে তার মা বলে, তুমি চিন্তা করো না, তোমার বাবা এখানে চলে আসবে, তারপরে সে সব কিছু দেখে নিবে। যে তোমার এত খারাপ অবস্থা করেছে তোমার বাবা তাকে ছাড়বে না। তখনই রেগে মেগে ফুয়ের বাবা সেখানে চলে আসে। ফুয়ের মা জিজ্ঞেস করে, কি হয়েছে, আপনাকে কেন এত বেশি প্যারেশান দেখা যাচ্ছে? ফুয়ের বাবা বলে, তোমরা জানো জোকে? ফুয়ের মা বলে, সে কে, এতে আমাদের কি আসে যায়, আমরা শুধুমাত্র প্রতিশোধ চাই। ফুয়ের বাবা বলে, বেশি কথা বলো না, সে জো পরিবারের 5th মাস্টার, খুব শীঘ্রই সে জো পরিবারের হেড হবে। আর তার সামনে আমাদের সব পরিবার অনেক বেশি দুর্বল আর অনেক বেশি ছোট। আর জোয়ের কারণে অনেকগুলো কোম্পানি কর্পোরেশন থামিয়ে দিয়েছে। আর তারা এখন ফু কোম্পানির সাথে কোনো কর্পোরেশন করতে যাচ্ছে না। আর সব ইনভেস্টরেরা সবার টাকা ফিরিয়ে নিচ্ছে। ফুয়ের মা এবং ফু তো একেবারে শকড হয়ে যায়, কারণ তারা ভাবতে পারেনি যে ও এত বেশি পাওয়ারফুল হতে পারে। কিন্তু ফু সেখানে বলতে শুরু করে, আমি কখনো ভুলতে পারবো না সে আমার সাথে কি কি করেছে। আমি যদি সুযোগ পাই আমি তাকে মেরেই ফেলবো। তারপরে সিনে মিস্টার জো জিয়াকে নিয়ে জো পরিবারে যায়। সব কর্মচারীরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল, কিন্তু জিয়া সেখানে ভয় পাচ্ছিল। জো তাকে বলে, যদি তোমার ভয় লাগে তাহলে চলো আমরা ফিরে যাই। কিন্তু জিয়া বলে, ভেতরে চলো। তারপর তারা দুজনে বাড়ির ভেতরে চলে যায়। জো তার গ্র্যান্ডপার সাথে জিয়ার পরিচয় করাচ্ছিল। আমরা সেখানে জ্যান নামের একটা ছেলেকেও দেখতে পাই যে হুইল চেয়ারে বসেছিল। জোকে তার গ্র্যান্ডপা বলছিল, তুমি আমার সাথে ভেতরে আসো, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। জো তো চলে যায় আর জ্যান জিয়ার সাথে কথা বলছিল। আর সেই কথায় কথায় জিয়াকে বলছিল আজকের তার এরকম অবস্থা শুধুমাত্র জোয়ের কারণে। জিয়া বলে, এর মানে তুমি আমাকে বোঝাতে চাচ্ছ তোমার এই অবস্থার জন্য দায়ী জো? জ্যান বলে, হ্যাঁ তুমি ঠিকই বুঝেছ, 5 বছর আগে তুমি তাকে বাঁচিয়েছিলে, তারপর থেকে সে আমার সাথে এরকমই করে। জিয়ার মনে পড়ে আর জিয়া বলে, তুমি তো সেই লোকটা তাই না যে তার ওপর চুরির অভিযোগ তুলেছিলে? জ্যান বলে, সে তো সেটাই ডিজার্ভ করেছিল। তুমি জোকে একেবারেই বিয়ে করো না, কারণ সে তোমাকে কোনো কিছুই দিতে পারবে না। সে তোমাকে কখনোই খুশি রাখতে পারবে না। সে যখন এসব কথা বলছিল তখনই সেখানে জো চলে আসে। জ্যান তো ভয় পেয়ে চুপ হয়ে যায়। জো বলে, এখন কেন কিছু বলছো না?
জিয়ান তো বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে শুরু করে, জো তাকে নিয়ে যায়। এসব দেখে তো জিয়া অনেক বেশি ভয় পেয়ে যায় এবং দরজা নক করতে শুরু করে। জো বাইরে এসে নিজেকে পরিষ্কার করতে শুরু করে আর বলে, ডোন্ট ওয়ারি বেবি, আমি তাকে একেবারে মেরে ফেলিনি, আমি শুধুমাত্র তাকে কিছু শাস্তি দিয়েছি। জিয়া তো দৌড়ে গ্র্যান্ডপার কাছে চলে যায় আর তাকে বলে, আমি অন্য কাউকে ভালোবাসি, আমি এই বিয়ে করতে চাই না, আমি ফুয়ের কাছে ফিরে যেতে চাই। গ্র্যান্ডপা বলে, কোনো ব্যাপার না, তুমি ফিরে যেতে চাইলে ফিরে যেতে পারো, কিন্তু তার আগেই ভিডিওটা দেখো। তারপর সে জিয়াকে সে হসপিটালের ভিডিও দেখায় যেখানে ফু এবং তার মা তার ব্যাপারে তো খারাপ খারাপ কথা বলছিল। গ্র্যান্ডপা তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো ফিরে যেতে চাও? জিয়া তো শকড হয়ে আগের কথা ভাবছিল, ফু এবং তার মা তার কত কেয়ার করতো। বর্তমানে তাদের আসল রূপ সে বুঝতে পারে, কিন্তু সে গ্র্যান্ডপাকে বলে, যাই হোক, কিন্তু আমি জোকে বিয়ে করতে চাই না। জো তো এ কথা শুনে ফেলে এবং তার অনেক বেশি খারাপ লাগে। জিয়া গ্র্যান্ডপাকে বলছিল, যদিও ফু আমার ব্যাপারে সবকিছু বলছে, আমি তার সাথে 6 বছর ধরে আছি। তাছাড়া জো আমার কারণে তাকে এত বেশি মেরেছে, তার হাতটি ভেঙে দিয়েছে। গ্র্যান্ডপা বলে, সিদ্ধান্ত তোমারই হবে, কিন্তু আমি বলতে পারি তুমি যদি জো পরিবারে বিয়ে করো অনেক বেশি হ্যাপি থাকবে, আর এই নিয়ে কখনোই তুমি আফসোস করবে না। কিন্তু জিয়া বলে, আমি বিয়ে করতে চাই না, আমি আমার পরিবারের কথা ভাবছি, আমি শুধুমাত্র বিয়ে করার জন্য এই কারণে হ্যাঁ বলেছি, যদি আমি তাকে বিয়ে না করি সে আমার পুরো পরিবারকে বরবাদ করে দিবে। গ্র্যান্ডপা বলে, যদি তুমি তাকে বিয়ে করতে না চাও কেউ তোমাকে ফোর্স করবে না, তুমি যেতে পারো। তারপর জিয়া চলে যায়। জো জিয়াকে বলছিল, গ্র্যান্ডপা এবং বাকি সবাই তোমাকে এসব উপহার দিয়েছে, আমি এগুলো গাড়িতে রেখে আসছি। জোয়ের যাওয়ার পরপরই তার বোন সেখানে চলে আসে আর সে জিয়াকে হুমকি দিয়ে ভয় দেখাচ্ছিল। জিয়া তখন তার বোনকে বলে, আমি একেবারেই তোমার ভাইয়ের প্রতি ইন্টারেস্টেড না। তখন তো জয়ের বোন অনেক বেশি রেগে যায়, তাকে চড় মারে আর বলে, তোমার এত সাহস, তুমি আমার ভাইকে রিজেক্ট করবে? জিয়া তো ইচ্ছে করে সেখানে কান্না করতে শুরু করে। জো তো অনেক বেশি রেগে যায় সব কিছু দেখে, আর জিয়ার হাত ধরে তার বোনকে দুইটা চড় মারে। আর সে তার বোনকে বলে, একটা কথা মনে রাখবে, সে তোমার ভাবি হয়, তার সাথে সম্মান দিয়ে কথা বলবে। জোয়ের বোন তো অনেক রেগে যায়, কিন্তু সে বলে, আচ্ছা ঠিক আছে। তখন তারাও চলে যায়। জিয়া বাইরে আসার পর জোকে বলছিল, ফুয়ের সে ভিডিওটা আমি দেখেছি, আমি জানি সে অনেক বেশি রেগে আছে, তাই সে আমার ব্যাপারে সবকিছু বলেছে, কারণ শুধুমাত্র আমার জন্য তুমি তাকে এত খারাপভাবে মারধর করেছো। জো বলে, তুমি কেন আমার কথা বুঝতে চাইছো না, সে তোমার জন্য ভালো না? জিয়া বলে, তুমি এত বিশ্বাসের সাথে কথা কিভাবে বলতে পারো? জো বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। জিয়া বলে, এটা কোনো কারণ না। জো বলে, আমি যদি তোমাকে সত্যি কথা বলিও তুমি আমার কথা বিশ্বাস করবে না, আসলে আমি ফিউচার থেকে এসেছি তোমাকে বাঁচাতে। জিয়া তো হাসতে শুরু করে আর বলে, আমিও একজন এলিয়েন যে কিনা প্ল্যানেটে থাকি। তারপর তারা দুজনেই গাড়িতে ছিল। জিয়া তো গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে এবং সে জোয়ের কাঁধে মাথা রেখেছিল। এই সব কিছু আবার ফুয়ের বাবা মা দেখে ফেলে। আসলে তারা ব্যবসায়িক বিষয়ে কথাবার্তা বলার জন্য এখানে এসেছিল। ফুয়ের প্যারেন্টস তো চলে যায় জোয়ের কাছে এবং জিয়ার নামে অনেক খারাপ খারাপ কথা বলছিল। ফুয়ের মা জোয়ের ইশারায় একজন লোক তাকে থাপ্পড় মারে। ফুয়ের বাবা সেই জায়গায় একটা সরি লেটার আনে আর বলে, ফু এটা নিজে লিখেছে, প্লিজ এবার আমাদের ভুলের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন, আর আমাদের সাথে বিজনেস আর পোস্টপোন করবেন না। জো বলে, যদি তোমরা ঠিক মতো থাকো আমার কোনো প্রয়োজন পড়েনি তোমাদের কোনো সমস্যা করার। এই সব কিছু জিয়া দেখে ফেলে এবং তার এত বেশি খারাপ লাগে, তার তো জ্বরই এসে পড়ে। জো তো সারা রাত ধরে তার কেয়ার করে, আর সে তার কেয়ার করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। তারপর যখন জিয়ার জ্ঞান ফিরে সে দেখতে পায় তার শরীর তো অনেকটাই ভালো হয়ে গেছে। জোকে তার কাছে দেখে সে তো অনেক শকড হয় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জো বলে, আমি আমার ওয়াইফের খেয়াল রাখছিলাম কারণ সে অসুস্থ ছিল। জিয়া বলে, আমি তোমার ওয়াইফ না। জো বলে, তুমি আমার ওয়াইফ হবে, কালকেই আমাদের বিয়ে। জিয়া বলে, আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও। কিন্তু জো তো একেবারেই নড়াচড়া করছিল না, তাই জিয়া নিজেই উঠে পড়ে এবং আয়নার সামনে যায় আর দেখতে পায় তার নেকে এতগুলো লাভ বাইট। আর সে তো রেগে তাকে জিজ্ঞেস করে, সবকিছু কি? জো বলে, আমার ভালোবাসার চিহ্ন। এ কথা শুনে তো জিয়া একেবারে ফায়ার হয়ে যায় এবং তাকে সে রুম থেকেই বের করে দেয়। জো তো বারবার দরজা নক করছিল, সার্ভেন্টেরাও তো এই সবকিছু দেখে মজা নিচ্ছিল। এরকম ভাবেই তাদের বিয়ের দিন চলে আসে। জিয়া তো সেই জায়গায় অনেক সুন্দর একটা লাল জামা পরেছিল। তাকে দেখার পর তো জো একেবারেই সবর করতে পারছিল না, তার মনে হচ্ছিল জিয়া তার বাবার হাত ধরে অনেক আস্তে আস্তে হাঁটছে। তাই সে দৌড়ে দৌড়ে জিয়ার কাছে চলে আসে। তার কাছে তো এই সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল। জো সেখানে জিয়ার কাছে গিয়ে তার হাত ধরে তাকে নিয়ে যায়। তাদের বিয়ের মধ্যে একে অপরকে যে সব প্রমিস করা হয় সে প্রমিসগুলো জো করছিল, তার কাছেই সবকিছু অনেক ভালো লাগছিল। এরকম ভাবে কিস করার টাইম চলে আসে। জিয়া তো করতে চাচ্ছিল না, কিন্তু জো তাকে বলে, প্লিজ এরকম করো না, এটা আমাদের বিয়ের কিস। জিয়া তখন আর কিছু বলে না, তখন সে তাকে কিস করে। তারপর আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে জো তার অনেক কেয়ার করছিল, তার হাত মাসাজ করে দিচ্ছিল
আর জিয়াকে বলছিল আজকে আমি অনেক খুশি। জিয়া বলে তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। জো বলে হ্যাঁ জিজ্ঞেস করো। জিয়া বলে তোমার কোনো ক্রাশ ছিল? আমাদের 5 বছর আগে সিন দেখানো হয় যেখানে সে জিয়াকেই দেখছিল। জো বলে হ্যাঁ একজন ছিল। জিয়া বলে আমার বিয়ে থামিয়ে তুমি আমাকে এই জায়গায় নিয়ে এসেছো, আর এখন আমাকে এই সব কিছু বলার সাহস তোমার কিভাবে হলো? জো বলে সরি ম্যাডাম, আমি তো তোমার সেবা করার জন্যই জন্ম নিয়েছি। এ কথা শোনার পর তো জিয়াও অনেক বেশি হ্যাপি হয়, মনে হচ্ছিল জো এর তো ভালোবাসা আর কেয়ার দেখে তার মনও নরম হচ্ছে। জো তো জিয়াকে নিজের হাতে স্যুপ খাওয়ায়। তারপর সে জিয়ার সাথেই শুয়ে পড়ে আর জিয়াকে বলছিল তুমি কি ভুলে গেছো আজকে আমাদের ওয়েডিং নাইট? জিয়া বলে তুমি চুপ থাকো, ঘুমিয়ে পড়ো। জো বলে তুমি আমাকে একটা কিস তো করতেই পারো। কিন্তু জিয়া বলে না, আমি তোমাকে একটা কিসও করব না। তখন তো জো জোর করে তাকে কিস করে এবং তাকে জড়িয়ে ধরে সেখানেই শুয়ে পড়ে। এরকম পুনর্জন্মের ড্রামা তোমাদের কাছে কিরকম লাগে আমাকে জানাবে। অন্যদিকে ফু জিয়াকে যেসব মেসেজ করেছিল, জিয়া তো সেই সব কিছুই দেখছিল। আসলে জিয়ার ব্যাপারে খারাপ খারাপ কথা লিখে সে পোস্ট করেছিল। ইউ জিয়াকে কল করে আর বলে ফু একেবারে ভালো কোনো ছেলে না, সে তোমার ব্যাপারে কি সব কথা লিখেছে। এই সব কিছু দেখার পরেও তোমার মনে তার জন্য কোনো জায়গা আছে? জিয়া বলে যদি থাকেও এখন এই সব কিছুর আর কোনো কিছুই যায় আসে না, কারণ এখন আমি জোয়ের ওয়াইফ। এই কথা শোনার পর তো জোয়ের অনেক বেশি ভালো লাগে। তারপরে সিনে জোয়ের আরেক বোন প্রথমবারের জন্য তার সাথে দেখা করতে আসে এবং সে জিয়ার জন্য অনেক উপহার এনেছিল। সে জিয়াকে বলছিল তোমার কোমরে ব্যথা হচ্ছে, আমার ভাই নিশ্চয়ই তোমাকে রাতে অনেক পেরেশান করেছে। জিয়া বলে না সেরকম কোনো কিছুই না, আসলে আমার পিরিয়ড। জুয়ের বোন বলে সরি, আসলে আমি ভেবেছিলাম ভাই করেছে। জিহা বলে নিশ্চয়ই তোমার ভাই অনেক বেশি এক্সপিরিয়েন্সড, কি জানি কতগুলো মেয়ের সাথে সে নাইট স্পেন্ড করেছে। ততক্ষণে জো সেখানে চলে আসে, তাই তার বোনও সেখান থেকে চলে যায়। আর সে তো জিয়ার হাত ধরে তাকে বলে তোমার আমাকে ক্লিন মনে হয় না? জিয়ার হাত সে তার পেটের মধ্যে রাখে আর বলে নাও তুমি নিজেই চেক করে নাও। জিয়া বলে কিভাবে চেক করব? তখন তো সে আস্তে আস্তে তার হাত নিচে নামাচ্ছিল, কিন্তু জিয়া তার হাত সরিয়ে নেয় আর বলে তুমি এসব কি করছো, দূরে থাকো। সো বলে কি হয়েছে, আমরা লিগাল কাপল, আমরা যে কোনো কিছুই করতে পারি। তারপরে সিনে আমাদের ইয়াও ইয়াও নামের একটা মেয়েকে দেখানো হয় যে ফুয়ের কাছে গিয়েছিল আর তাকে মিথ্যা কথা বলে। আর সে ফুকে বলে আমাকে এখানে জিয়া পাঠিয়েছে যাতে আমি তোমার টেক কেয়ার করতে পারি। এই সব কিছু সে এ কারণে করছিল কারণ সে জোয়ের নজরে জিয়াকে খারাপ করতে চায়, আর যাতে জো আর জিয়া আবারও একসাথে চলে আসে, এ কারণে সে সব কিছু করছিল। অন্যদিকে জো তো সব জায়গায় ক্যামেরা ইনস্টল করে রেখেছিল, তাই সে সবকিছু বসে শুনছিল আর দেখছিল। তারপরে সিনে জিয়ার পরিবারের সবাই জিয়ার সাথে দেখা করতে জো পরিবারে এসেছিল। জিয়া সেখানে জোকে বলে আমি একবার ফুয়ের সাথে দেখা করতে চাই, তখন সেও রাজি হয়ে যায়। জিয়া তো অবাক হয়ে ভাবছিল সে এত সহজে রাজি হয়ে গেল। ইউ তার বোনের সামনে জোয়ের তো অনেক প্রশংসা করছিল। জিয়া তাকে চুপ করায় আর বলে তুমি তোমার দুলাভাইয়ের চামচা হয়ে যাচ্ছ। তারপর জো এবং ইউ একসাথে বসেছিল এবং ড্রিঙ্ক করছিল। জো তাকে বলে আমার যদি ভুল না হয় তাহলে তুমিও আমার মতোই পুনর্জন্ম পেয়েছো। ইউ তো বলতে শুরু করে আপনি এই সব কিছু কি বলছেন, আপনার কথার মানে কি? জো বলে তুমি যা ভাবছো আমি তোমাকে তাই বলছি। কিন্তু ইউ তো স্বীকার করতে চাচ্ছিল না। জো বলে আমাদের কখনই দেখা হয়নি, আমরা দুজনে একেবারে স্ট্রেঞ্জার। কিন্তু যখন আমাদের প্রথম দেখা হয়েছে তুমি প্রথমেই আমাকে দুলাভাই বলে রেখেছ, আর তুমি ফুকে যেরকম ভাবে গালি দিচ্ছিলে, হঠাৎ করে তো এই সব কিছু হতে পারে না। জিয়া সেখানে চলে আসে এবং কথা শোনার চেষ্টা করে, তাই ইউ সেখানে নাটক করতে শুরু করে আর বলছিল আমি তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছি। আর সে মাতাল হওয়ার নাটক করে, তাই সে তাকে নিয়ে যায়। জিয়া তারপর জোয়ের কাছে আসে এবং তার ঠোঁট থেকে ওয়াইন মোছে। জো তো হঠাৎ করে তাকে কিস করে আর জিজ্ঞেস করে তোমার কি এই কিস ভালো লেগেছে? জিয়া বলে একদমই না, আমার শুধুমাত্র ওয়াইনটা ভালো লেগেছে। জো তাকে দেখে ইসমাইল করছিল। অন্যদিকে আমাদের জিয়াকে দেখানো হয় সে কিনা ফুয়ের সাথে দেখা করতে গিয়েছিল। ফু তাকে দেখে খুশি হওয়ার নাটক করে। জিয়া তাকে বলে তুমি কি এখনো আমাকে বিয়ে করতে চাও? তখন তো সে বাহানা বানাতে শুরু করে। জিয়া বলে তোমার বাহানা বানাতে হবে না, আমি তোমাকে অনেক ভালোভাবেই বুঝতে পেরেছি, তাই তুমি নিজের নাটক করা বন্ধ করো। ফু তখন তার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বলে তুমি এখন সেকেন্ড হ্যান্ড জিনিস হয়ে গেছো, যা এখন আমার কোনো প্রয়োজন নেই। আর সে রেগে একটা গ্লাস তার দিকে ছুঁড়ে মারে, যা গিয়ে জিয়ার পায়ের মধ্যে লাগে। যত ক্যামেরা দিয়ে সবকিছুই দেখছিল আর সেখানে চলে আসে আর ফুকে মারছিল। মারতে মারতে সে ফুকে অজ্ঞান করে ফেলে আর তার ওয়াইফকে সেখান থেকে নিয়ে যায়। তারপর সে বাড়িতে আসার পর জিয়ার আঘাতের উপর ওষুধ লাগাচ্ছিল। জিয়া সেখানে জোকে বলছিল আমি জানতাম না তুমি হাই স্কুল থেকে আমাকে পছন্দ করো। জো বলে যেদিন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি, তোমাকে ছাড়া কখনো আমি কাউকে দেখিনি, আর আমি জানি আমাকে ছাড়া কেউ তোমাকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে না।
আমি তোমাকে বিয়ে থেকে এ কারণে তুলে নিয়েছিলাম কারণ আমি জানতে পেরেছি ও একদমই ভালো কোনো ছেলে না। আর এখন তো তোমার ফিউচার আমার সাথে। জিয়া বলে, তারপরেও যদি আমি তোমাকে ভালোবাসতে না পারি, মানে আমি বলতে চাচ্ছি আমি জীবনে একবার ভালোবেসে দেখে নিয়েছি, যদি আর কাউকে ভালোবাসতে না পারি। সো বলে, তারপরেও আমি তোমাকে ভালোবেসেই যাব। আমি চাই তুমি খুশি থাকো আর সেফ হো। এতে কোনো কিছুই যায় আসে না তুমি আমাকে ভালোবাসো কিনা, আমার ভালোবাসাই যথেষ্ট। জিয়া তো হাসতে শুরু করে আর বলে, তোমাকে কেউ বলেছে তুমি ফিল্মি কথাবার্তা বলো? তখন তো জো স্মাইল করছিল। অন্যদিকে ইয়াও ইয়াও নতুন একটা প্ল্যানিং করেছিল আর সবার সামনে এরকম বলছিল জিয়া নাকি তাকে অনেক টর্চার করেছে। আসলে সবাইকে সে জিয়ার বিরুদ্ধে উস্কাতে চাচ্ছিল, যাতে সবাই তাকে প্রেসার দেয় যাতে জিয়াকে ডিভোর্স দেওয়া হয়। ইয়াও ইয়াও সেখানে সবাইকে বলছিল জিয়া তাকে অনেক টর্চার করেছে, তাই সে তার হাতের রক কেটে ফেলেছে। আর সে তার হাতের মধ্যে পট্টি বেঁধে সবকিছু সবাইকে বলছিল। সো তো সবকিছু শুনে তার কাছে চলে যায় আর বলে, আমাকে দেখাও কত গভীর কাট লেগেছে। আর সে সবার সামনে সে ব্যান্ডেজ খুলে ফেলে যেখানে কোনো আঘাতই ছিল না। সো বলে, কি ব্যাপার, তুমি অদৃশ্য কাট লাগিয়েছো? আমি তো কোনো আঘাতই দেখতে পাচ্ছি না। আর সে রেগে তাকে ওয়ার্নিং দেয়, আমার ওয়াইফের বিরুদ্ধে যদি আর কোনো কিছু করার চেষ্টা করো আমি তোমাদের কাউকে ছাড়বো না। এইবার তুমি নাটক করেছো, পরের বার আমি সত্যিই তোমার হাত কেটে ফেলবো। এ কথা বলে সে তো রেগে মেগে চলে যায়। আসলে ইয়াও ইয়াও জোকে পছন্দ করে। অন্যদিকে জিয়া জোয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে এখনো আসেনি। সে তো অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, অ্যাসিস্ট্যান্ট বলে সে তো ওল্ড হাউসে গিয়েছে, কারণ সেখানে কোনো সমস্যা হয়েছে। সবাই সেখানে টিম আপ করে ফেলেছে, সবাই স্যারকে জোর করছে যাতে সে আপনাকে ডিভোর্স দিয়ে দেয়। জিয়া বলে, তাহলে কি সিদ্ধান্ত হয়েছে? তখনই জো সেখানে চলে আসে আর বলে, এসব জানার আগ্রহ তোমার তো অনেক বেশি, কিন্তু জেনে রাখো যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ছাড়বো না। জিয়া বলে, ডিনার রেডি, তুমি এবার খাবার খেয়ে নাও। তখন খাবার খাওয়ার জন্য সে চেয়ারে বসে পড়ে। জো বলে, গ্র্যান্ডপা ডিসাইড করেছে ইয়াও ইয়াওকে অ্যাব্রোডে পাঠিয়ে দিবে, যাতে সে এখানে থেকে আমাদের জন্য আর কোনো সমস্যা ক্রিয়েট করতে না পারে। ইয়াও ইয়াও তার কোনো কাজিন সিস্টার। জো তার হাত পাতে। জিয়া বলে, কি হয়েছে? জো বলে, আগে ধরো। তখন তো সে হাত ধরে, সে তাকে তার কোলে বসিয়ে ফেলে আর সে জিয়াকে কোলে করে বিছানায় নিয়ে যায়। এসব দেখে সার্ভেন্ট এবং তার ওয়াইফ অনেক বেশি হ্যাপি হয়। তারপরের দিন জিয়া অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে জো কোথায়। অ্যাসিস্ট্যান্ট বলে সে তার মায়ের কবরে গেছে। প্রত্যেক বছর সেই দিনে তার মায়ের কবরে যায়। জিয়া বলে, আমিও সেখানে যেতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে, আমার তো ভয় লাগছে, স্যার যদি আমাকে বকে। অ্যাসিস্ট্যান্ট বলে, কেউ আপনাকে কোনো কিছু বলবে না, আমাকে নিয়ে যান। জিয়া তারপর সেখানে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে আমরা জোকে দেখতে পাই যে কিনা তার মায়ের কবর এসেছিল। জো সেখানে ফুল রাখে এবং জিয়ার ব্যাপারে তার মাকে সবকিছু বলছিল। জিয়া তো দূরে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। জিয়া অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানতে পারে জোয়ের একজন ভাইও আছে, কিন্তু সে বেঁচে আছে নাকি মারা গেছে কেউ জানে না। তারপরে সিনে একটা অনুষ্ঠানের সিন দেখানো হয় যেখানে জো সবার সামনে তার ওয়াইফের পরিচয় করায়। তখনই হঠাৎ করে একজন পাগল মহিলা সেখানে চলে আসে এবং তাকে শুট করে। সে মহিলা বলতে শুরু করে, আমি জানি তুমি আমার ছেলেকে মারোনি। জো সেখানে তাকে কোনো কিছু বলে না, কারণ সে মেন্টালি ইল ছিল আর এসব কথাবার্তা তাকে অন্য কেউ শিখিয়ে দিয়েছিল। এই গুলি চালানোর জন্য সে তো অনেক হার্ট হয়েছিল। এসব দেখে তো জিয়া আরো আগে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার জ্ঞান ফিরে সে জোয়ের কাছে আসে, দেখতে পায় সে তো ব্যান্ডেজ করে ফেলেছে। জিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সো বলে, আমি ঠিক আছি, এত ছোট আঘাত আমার কোনো কিছুই করতে পারবে না। তুমি কেন এত বেশি প্যারেশান হচ্ছ? আমি তোমার জন্য অনেক বেশি চিন্তা করি। আমি তোমাকে ছেড়ে মরতেও পারবো না। আমি মরে গেলে বাড়িতে তোমার কে খেয়াল রাখবে? জিয়া তো তার কথা শুনে একেবারে হতবাক হয়ে যায় আর ভাবছিল তার এত কষ্টের সময়ও সে তার কথাই ভাবছে। জো সেখানে জিয়াকে বলে, আমি আমার এই জীবন এই কারণে পেয়েছি যাতে আমি তোমাকে রক্ষা করতে পারি। জিয়া তার কথার মানে কিছুই বুঝতে পারে না। জিয়া বলে, তুমি কি দ্বিতীয় জীবনের কথা বলছো? আমরা সবাই তো শুধুমাত্র একটা জীবনই পাই, তাহলে তুমি কেন বারবার দ্বিতীয় জীবনের কথা বলো? জো তাকে উত্তরে কোনো কিছু বলে না। জিয়া বলে, তুমি তোমার আগের জীবনের ব্যাপারে আমাকে কিছু বলতে পারো? আমাদের 7 বছর আগে প্রথম দেখা হয়েছিল, তুমি তখন একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতে। তাহলে হঠাৎ 3 মাস আগে তুমি এসে আমাকে বিয়ে থেকে উঠিয়ে নিয়ে আসলে। এত বছর তো আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। আমি এটা জানতে অনেক বেশি আগ্রহী, হঠাৎ করে 3 মাস আগে তুমি কিভাবে এখানে আসলে? জো বলে, তোমার পাস্টের জীবন অনেক বেশি খারাপ ছিল। তুমি গর্ভবতী ছিলে, কিন্তু জো তোমার একেবারেই কেয়ার করতো না। তোমার মিসক্যারেজ হয়ে গিয়েছিল। তোমার মিসক্যারেজ হওয়ার পর সে তোমাকে আরো বেশি টর্চার করতো। তার কিছু বছর পর তুমি তার বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছ। তারপরই সে তোমার হৃদয়
জো আর কিছু বলতেই যাবে তখন জিয়া বলে সে আমার হৃদয় বের করে অন্য একজনকে ডোনেট করে দিয়েছিল যাকে সে ভালোবাসতো। জো জিজ্ঞেস করে তুমি এগুলো কিভাবে জানলে? তখন জিয়া বলে এগুলো আমি স্বপ্নে দেখেছি। আমি এই স্বপ্নের মানে কোনো কিছুই বুঝতে পারিনি। আমি বারবার স্বপ্নে আগুন দেখি আর আমি গান সুরের আওয়াজও পাই, কিন্তু আমি জানি না কার সেই গুলি লেগেছিল। জো এর মনে পড়ে যখন সে তাকে শুট করেছিল তার আশেপাশে সব জায়গায় আগুন ছিল, কিন্তু বর্তমানে জো বলে মনে হচ্ছে তোমার ঠান্ডা লেগেছে তাই তুমি এসব স্বপ্ন দেখছো। জিয়া তার হাত ধরে আর বলে আমার কোনো কিছুই হবে না, তোমাকে পাওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি আমাকে কেউ আছে প্রোটেক্ট করার জন্য। এখন আমার নিজের জীবন নিয়ে নিজেরই চিন্তা হয় না। জো বলে হ্যাঁ, চিন্তা করার কোনো ব্যাপারও নেই, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে প্রোটেক্ট করব। তারপর তারা দুজনে একে অপরকে কিস করে। তার কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে ম্যাডাম ইয়াও ইয়াও এসেছে। সে বলছে তার শরীর নাকি অনেক বেশি খারাপ, তার হার্টে ব্যথা হচ্ছে। আপনি যাতে একবার গিয়ে তার সাথে দেখা করুন। কিন্তু জো বলে আমি তার সাথে দেখা করতে চাই না। অ্যাসিস্ট্যান্ট বলে সে যাচ্ছে না, বলছে একবার হলেও দেখা করতে, আর তাকে অসুস্থও মনে হচ্ছে। তখন জো বলে আচ্ছা ঠিক আছে। জো তো নিচে চলে আসে। ইয়াও ইয়াও আসার পর জোয়ের কাছ থেকে এরকম একটা জিনিস চাচ্ছিল যা তার জন্য সব থেকে বেশি দামি এবং গুরুত্বপূর্ণ। ইয়াও ইয়াও জোকে বলে আমি টেস্ট করিয়েছি, আমার হার্ট ভালোভাবে কাজ করছে না, আমার একটা সুইটেবল হার্টের প্রয়োজন, তাই প্লিজ আপনি জিয়ার হার্ট আমাকে দিয়ে দিন। জো তো সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে এটা আবার কোনো চাওয়ার জিনিস, সেটা তুমি আমার কাছে চাইতে এসেছো? ইয়াও ইয়াও তো নিচে বসে পড়ে আর বলে আপনি আমাকে সাহায্য করতে পারেন। জো বলে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারবো। আর সে ইয়াও ইয়াও এর গলা চাপতে শুরু করে আর সে তাকে বলে আমি নিজের হাতেই তোমাকে মেরে ফেলবো, যাতে তোমার সাথে সাথে এই সমস্যাগুলো একেবারে শেষ হয়ে যায়। তখনই গ্র্যান্ডপা সেখানে চলে আসে, তার হার্টের মধ্যে হাত রেখে সে অজ্ঞান হয়ে যায়। জো তখন ইয়াও ইয়াওকে ছেড়ে দেয় আর বলে আজকের পর থেকে যদি আমি তোমাকে আর কোথাও দেখি আমি তোমাকে ছাড়বো না। ইয়াও ইয়াও তো ভয় পেয়ে চলে যায়। জো তার গ্র্যান্ডপাকে বলে আমি জানি আপনার কোনো কিছু হয়নি, তাই নাটক করা বন্ধ করেন। গ্র্যান্ডপা বলে আজকের পর থেকে তারা তোমাকে একেবারে প্যারেশান করবে না, আমি তোমাকে প্রমিস করছি। জো বলে প্রমিসের কথা আপনি মনে রাখবেন, না হলে পরের বার আমি কাউকেই ছাড়বো না। এবার আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, পরের বার মেরে ফেলতেও পারি। সো তারপর জিয়ার কাছে যাওয়ার জন্য তাদের রুমে যায়, কিন্তু জিয়া সে রুমের মধ্যে ছিল না। সে তো সব জায়গায় জিয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও জিয়া ছিল না। এ কারণে সে তো অনেক টেনশনে পড়ে যায়। জো বুঝতে পারে সবকিছুর পেছনে হয়তো ইয়াও ইয়াও আছে, তাই সে তাদের বাড়িতে গিয়ে ইয়াও ইয়াও এবং তার মাকে বেঁধে জিজ্ঞেস করছিল জিয়া কোথায়, আমাকে বলো। ইয়াও ইয়াও তো কোনো কিছুই বলছিল না। তখন ইয়াও ইয়াও এর মা সবকিছু বলে দেয়। আসলে ইয়াও ইয়াও এর ভাই তাকে কিডন্যাপ করেছিল। সৌদ অ্যাড্রেস পাওয়ার পর তাড়াতাড়ি করে সেখানে যাওয়ার জন্য রওনা হয়। জিয়াকে সেখানে বেঁধে রাখা হয়েছিল। জো তাকে বলে প্লিজ আমার ওয়াইফকে ছেড়ে দাও। সেই ছেলেটা জোকে মারতে শুরু করে আর বলে হ্যাঁ আমি তোমার ওয়াইফকে ছেড়ে দিব, কিন্তু তার বদলে তোমাকে বন্দি হতে হবে, আমি তোমাকেই মেরে ফেলবো। জো বলে আমি সবকিছুতেই রাজি, কিন্তু আমার ওয়াইফকে ছাড়ো। ছেলেটা রেগে মেগে বারবার তাকে মারছিল এবং কিছুক্ষণের মধ্যে তাকে বন্দি করে ফেলে। আর জিয়ার জায়গায় সেই জেলে তাকে রাখে। জিয়া বারবার তার হাজবেন্ডকে বলছিল প্লিজ তুমি এরকম করো না। ইয়াও ইয়াও এর ভাই তো সেই জায়গায় একটা গান বের করে আর আমরা সেখানে জ্যানকেও দেখতে পাই। তারা দুজনে এসে জোকে হুমকি দিতে শুরু করে। জিয়া তো কান্না করছিল আর বলছিল প্লিজ আমার হাজবেন্ডকে ছেড়ে দাও, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। ইয়াও ইয়াও এর ভাই তো সেই জায়গায় তাকে শুট করতে যাচ্ছিল, কিন্তু জ্যান বলে তার সাথে আমার অনেক প্রতিশোধ বাকি আছে, আমি তাকে শুট করতে চাই, তার কারণে আমার পা একেবারে নষ্ট হয়ে গেছে, আমি তাকে ছাড়বো না। ইয়াও ইয়াও এর ভাইও তো তখন তাকে সেই শুট করার জন্য গানটা দিয়ে দেয়, কিন্তু সে ইয়াও ইয়াও এর ভাইকে শুট করে মেরে ফেলে। আর সে জিয়াকে বলে তুমি তোমার হাজবেন্ডের কাছে যাও। জিয়া তার হাজবেন্ডের কাছে গিয়ে তাকে হাক করে। সেও তারপর জেনের সাথে কথা বলতে চায় এবং তার কাছে সরি বলে। এখানে আমরা জানতে পারি জেন অন্য কোনো ছেলে না, এটাই হচ্ছে তার ভাই, যার ব্যাপারে কেউই জানতো না। জো তার ভাইকে সরি বলে, তার পা তার কারণে নষ্ট হয়েছে এই কারণে। জো তারপর তার ভাইকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছিল, তার ভাইও হ্যাপি ছিল। তারপরে সিনে তারা দুজনে ইউনিভার্সিটিতে যায়, যেখানে তারা দুজনেই পড়াশোনা করেছে। তার কিছুক্ষণের মধ্যেই তো সেখানে একজন সিকিউরিটি গার্ড আসে আর বলতে শুরু করে এটা তো সেই মেয়েটাই যে মেয়েটা ক্লাসে অজ্ঞান হয়ে গিয়েছিল আর তুমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলে। সো তাকে বলে হ্যাঁ আপনার মেমোরি তো অনেক বেশি ভালো। সেখানে জিয়ার মনে পড়ে যখন তার জ্ঞান ফিরেছিল সে ফুকে তার কাছে দেখতে পেয়েছিল, আর সে ভেবেছিল ফুই তাকে সাহায্য করেছে, তাই তো সে তাকে বিয়ে করতে রাজি হয়েছিল আর তাকে পছন্দ করত। জিয়া তো জোকে বলছিল থ্যাংক গড আমার বিয়ে ফুইয়ের সাথে হয়নি, না হলে আমি কখনোই তোমাকে পেতাম না, আর আমি কখনো এরকম খুশিও থাকতে পারতাম না।
তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে বিয়ে থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য, আমাকে এরকমভাবে সবসময় রক্ষা করার জন্য। আমিও এখন তোমাকে অনেক বেশি ভালোবাসি। কথা বলে তারা দুজনে একে অপরকে কিস করে এবং আমাদের ড্রামাটারও হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।